হ্যালো স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রূপম দে সরকার। আজকে আমরা 2024 সালের এসএসসি জিডি কনস্টেবল আসা ম্যাথের একটি সেট সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক বলেছে একটা সরল দিয়েছে, এর মান কত জানতে চেয়েছে। তো চলো অঙ্কটা শুরু করি। বলেছে 5400 ভাগ 2 বিয়োগ 55 গুণ 11 যোগ 44 গুণ 3 এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 5400কে 2 দিয়ে ভাগ করলে থাকে কত 2700 বিয়োগ 55কে 11 দিয়ে গুণ করি, 5 11 55 5 হাতে আমার 5 5 11 55 5 60 যোগ 44 গুণ 3 3 4 12 2 হাতে আমার 1 3 4 12 আর 1 13। তাহলে এবার 2700 থেকে 605 বিয়োগ করব। 2700 থেকে 600 বিয়োগ করলে থাকে 2100 আর 5 বিয়োগ করলে থাকবে 2095। তাহলে 2095 যোগ 132 132। তাহলে 2 আর 5 7 7 3 আর 9 12 2 হাতে আমার 1 1 আর 1 2 0 যোগ করলে 2 আর থাকে কত 2। তাহলে উত্তর কত হলো 2227, 2 নম্বর অপশান। পরের অঙ্ক বলেছে 12 জন খেলোয়াড় এবং তাদের কোচের গড় বয়স 32 বছর। প্রথম 5 জন খেলোয়াড়ের গড় বয়স 28 বছর এবং বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর। জানতে চেয়েছে কোচের বয়স কত। তাহলে আমাদের 12 জন খেলোয়াড় এবং তাদের কোচ মোট 13 জন, তার গড় বয়স দিয়েছে 32 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে 13 জন, তাদের গড় বয়স যদি 32 হয়, মোট বয়স 13 গুণ 32। তাহলে দেখি কত হয়। 3 3 32 96 এর 6 হাতে আমার 9 32 একে 32 আর 9 41 416 বছর। 416 বছর। এরপরে আমাদের বলেছে প্রথম 5 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 28 বছর। তাহলে প্রথম 5 জনের মোট বয়স বের করব। তাহলে 5 গুণ 28 কত হয় দেখি। 5 8 40 0 হাতে আমার 4 5 2 10 4 14 140 বছর। এরপরে বলেছে বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স 26। তাহলে বাকি 7 জন খেলোয়াড়ের মোট বয়স কত? 7 গুণ 26 6 7 42 2 হাতে 4 7 2 14 আর 4 18। তাহলে আমরা এখান থেকে আমাদের কোচ বাদে যে 12 জন খেলোয়াড় আছে তাদের 12 জনের বয়স এখানে পেয়ে গেলাম। এবার 12 জনের মোট বয়স কত এটা যোগ করি, যোগ করলে বেরিয়ে যাবে 2 8 আর 4 12 2 হাতে আমার 1 1 আর 1 2 আর 1 3। তাহলে 12 জন খেলোয়াড়ের বয়সের সমষ্টি বেরোলো 322 বছর এবং 12 জন খেলোয়াড় ও কোচের গড় বয়স মোট বয়স বেরিয়েছে 416 বছর। তাহলে এবার এখান থেকে আমরা কোচের বয়স বের করতে পারবো। তাহলে কোচের বয়স কোচ এবং 12 জন খেলোয়াড়ের বয়স হচ্ছে 416 বিয়োগ 322 যেটা 12 জন খেলোয়াড়ের মোট বয়স। তাহলে এবার যোগ বিয়োগ করি এটাকে। 2 কত হলে 6 4 হলে 2 কত হলে 11 9 হলে হাতে আমার 1 3 আর 1 4 4 4 মিলে গেলে 0। তাহলে কোচের বয়স কত আসলো 94 বছর, অপশান 4। পরের অঙ্ক বলেছে এন এর কোন মানের জন্য 28537n সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। মানে এন এর মান কত জানতে চেয়েছে, এখানে এন এর জায়গায় কত আসবে। তাহলে আমরা 8 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে এটা কি করে বুঝতে পারবো। 8 হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, আর যেহেতু 2 এর কিউব 8 তাই আমরা এই সংখ্যাটার শেষ 3টে সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। শেষ 3টে সংখ্যা কি আছে 3 7 আর হচ্ছে n। এটাকে দেখি 8 দিয়ে ভাগ করে। তাহলে 4 8 32 থাকছে কত 5। তাহলে 8-এর গুণিতক 5-এর ঘরে কি সংখ্যা আছে একটাই 56। তাহলে দেখি 56 7 8 56। তাহলে এন এর মান কত আসলো, এন সমান আসলো 6।
n সমান আসলো 6, অপশান 4 নম্বর অপশান। যেহেতু এখানে এ 2 এর পাওয়ার কিউব, তাই আমরা শেষ তিনটে সংখ্যাকে ভাগ করেছি 8 দিয়ে, আর শেষ তিনটে সংখ্যা যখন 8 দিয়ে ভাগ গেছে পুরো সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্য হবে। পরের অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 80% কমানো হলে আয়তন কত শতাংশ কমবে। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমরা আর কে বলেছে 80% কমানো হয়েছে ব্যাসার্ধ, তাহলে আর কে আমরা প্রথম ক্ষেত্রে 10 ধরে নেব, এবং বলেছে তাহলে গোলকের ব্যাসার্ধ 80% কমানো হলে আয়তন কত শতাংশ কমবে। তাহলে আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। এবার আর ব্যাসার্ধকে আমরা কি ধরেছিলাম 10, তাহলে এখানে 10-এর কিউব, যেহেতু আর এর কিউব আছে 10-এর কিউব ছিল, এবার 80% কমিয়েছে, আমাদের প্রশ্নে 80% কমিয়েছে, তাহলে 80% কমালে কত হবে, যেটা ছিল 10 সেটা হবে 2, তাহলে 2-এর কিউব হয়ে যাবে। তাহলে 10-এর কিউব সমান কত, 1000, যেটা 1000 ছিল তাহলে 10-এর কিউব হচ্ছে 1000, আর 2-এর কিউব কত 8, তাহলে যেটা 1000 ছিল সেটা হয়ে গেছে 8, তাহলে কত কমেছে 992 কমে গেছে, 992 কমেছে কততে, 1000-এ, 992 কমেছে 1000-এ। আমাদের কাছে জানতে চেয়েছে কি আয়তন শতকরা কতটা কমবে, তাহলে আমাদের 100-তে কত কমবে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে দেখি, 2 শূন্য কেটে যাবে, তাহলে কত থাকছে 992/10 মানে 99.2%। তাহলে ব্যাসার্ধ 80% কমালে আয়তন কত শতাংশ কমবে, 99.2%, অপশান 2 নম্বর অপশান। পরের অঙ্ক বলেছে একটি ট্রাক নির্ধারিত সময়ে 30 মিনিট আগে রওনা দিলেও 270 কিলোমিটার দূরের গন্তব্য সময় মতো পৌঁছাতে তার স্বাভাবিক গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা কমাতে হয়। তাহলে ট্রাকটির স্বাভাবিক গতি কত সেটা জানতে চেয়েছে। দেখো এই অঙ্কটা যদি আমরা নর্মাল প্রসেসে করতে যাই তাহলে অঙ্কটা অনেক বড় হবে ক্যালকুলেশন, এবং সময়ও অনেকটা নষ্ট হবে। আর যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি তাই এই অঙ্কটার ক্ষেত্রে বা পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে সেটাকে আমরা অপশান টেস্ট করব। তাহলে চলো অপশান টেস্ট করে দেখি। আমাদের এখানে 270 কিলোমিটার মোট রাস্তা বলেছে, তাহলে 270 কিলোমিটার রাস্তা আমাদের অপশান দিয়েছে এখানে 50, 56, 60, 64। আমরা 60 দিয়ে দেখি, 60 কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম স্বাভাবিক গতি। যদি দেখি 60 দিয়ে কতক্ষণ লাগে, 0 কেটে দিলে 6, 4 6 24, হাতে থাকছে 3, দশমিক নিলে 30, 5 6 30। তাহলে কতক্ষণ লাগছে 60 কিলোমিটার বেগে চালালে, 60 কিলোমিটার বেগে চালালে লাগছে 4.5 ঘন্টা। এবার পরে বলেছে গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় কমাতে হয়েছে, কারণ কি 30 মিনিট যেহেতু আগে বেরিয়েছিল গন্তব্যে পৌঁছাতে, তাহলে 30 মিনিট আগে যাতে না পৌঁছায় সেজন্য গতি কমাতে হয়েছে। তাহলে 6 কিলোমিটার গতি যদি কমিয়ে থাকে, এবার আমরা কি দেখব, 270 কিলোমিটার আগে চালিয়েছিলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবার চালাতে হবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখি 54 কিলোমিটার প্রতি ঘন্টায় কতক্ষণ লাগে, 3 দিয়ে কাটলে 3 18 54, 3 90 270, তাহলে 5 18 90, তাহলে 5 ঘন্টা। তাহলে 54 কিলোমিটার গতিবেগে চালালে কতক্ষণ লাগছে 5 ঘন্টা, আর 60 কিলোমিটার গতিতে চালালে কতক্ষণ লাগছে 4.5 ঘন্টা। তাহলে আমাদের এখানে সময়ের ডিফারেন্স কতটুকু, 30 মিনিট। 30 মিনিট বেশি লাগছে 54 কিলোমিটার গতিতে চালালে, আর এখানে বলেছে 30 মিনিট আগে বেরিয়েছিল কিন্তু গন্তব্যে যথা সময়েই ঢুকেছে, আগে গন্তব্যে পৌঁছায়নি। তাহলে আমাদের অপশান কি হবে, এই 60, 3 নম্বর অপশান। পরের অঙ্ক বলেছে সরল সুদের একটি স্কিমে বিনিয়োগ করলে 1000 টাকা 2210 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছর সংখ্যা একই হয় তবে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে একটা সূত্র জানি, I = PTR/100। এটা হচ্ছে সরল সুদের সূত্র। এখানে I মানে হচ্ছে ইন্টারেস্ট, P মানে প্রিন্সিপাল, T টাইম, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাদের এখানে সরল সুদের স্কিমে আসল দিয়ে দিচ্ছে 1000 টাকা। তাহলে দেখি 1000 টাকা
তারপরে টাইম জানি না আমরা, এবং সুদের পরিমাণও জানি না, রেট অফ ইন্টারেস্টও জানি না, বাই 100 সমান কত বলেছে? সুদে আসলে 2210 টাকা পেয়েছে। 2210 টাকা সুদে আসলে হলে, আর তার মধ্যে 1000 টাকা আসলে হলে, তাহলে সুদ কত থাকছে? 1210 টাকা। 1210 টাকা। তাহলে এখান থেকে কাটাকুটি করতে হবে, দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। তাহলে কি থাকছে? টি ইন্টু আর সমান 121। এবার আমাদের প্রশ্নে বলেছে বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছর সংখ্যা একই, দুটোই সমান। তাহলে এখানে আমরা আমাদের টি আর আর দুটোই এক, যেহেতু দুটোই এক তাহলে আমরা এই দুটোকে এ ধরে নেব। এ, তাহলে এ স্কয়ার সমান 121। তাহলে এ কত হবে? এ সমান হবে 11%। আমাদের এখানে চেয়েছে তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার 11%, 4 নম্বর অপশান। আর যদি জানতে চাইতো যে কত বছর টাকাটা কেটেছিল, তাহলে সেটাও 11 বছরই হতো। পরের অঙ্ক বলেছে মোট মোবাইলের 75% 20% লোকসানে এবং বাকি মোবাইল 30% লাভে বিক্রি করা হলে সামগ্রিক লোকসানের শতাংশ কত? তাহলে আমাদের মোট মোবাইলের 75%, 20% লোকসানে বিক্রি করেছে, মানে 80/100-তে বিক্রি হয়েছে। তাহলে দেখি এখান থেকে আমাদের কত টাকা, কত পার্সেন্ট আর্ন হয়েছে। তা 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 15 75, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে প্রথম ক্ষেত্রে মোবাইল বিক্রি করে 60% আর্ন হয়েছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি, বলেছে বাকি মোবাইল 30% লাভে, তাহলে 75% ফোন প্রথমে বিক্রি হয়ে গেছে, আর কত আছে? 25%। তাহলে আছে আর কত? 25% ফোন, এটা বিক্রি করেছে 30% লাভে, মানে 130/100। তাহলে এই শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 5 25। তাহলে 5 তারং 65/2, মানে হচ্ছে 32.5। এই পার্সেন্টে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি হয়েছে। তাহলে মোট আমাদের জিনিসটা বিক্রি হওয়ার কথা কততে ছিল? 100%-এ বিক্রি হওয়ার কথা ছিল। সেখানে আমরা বিক্রি করেছি কত পার্সেন্টে? 60% এবং 32.5%। তাহলে 92.5%-এ আমরা বিক্রি করেছি। তাহলে যেটা 100%-এ বিক্রি হওয়ার কথা ছিল সেটা 92.5%-এ বিক্রি হয়েছে। তাহলে আমাদের লস কত? তাহলে আমাদের লস কত? 7.5%। 7.5%, অপশান 3। পরের অঙ্ক বলেছে একটি কাজ অমিত, সুমিত এবং বিনীত একত্রে শেষ করে। অমিত এবং সুমিত একত্রে 70% কাজ করে এবং সুমিত আর বিনীত একত্রে 50% কাজ করে। তাহলে তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি দক্ষ জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে কে কে আছে? আছে অমিত, তারপরে আছে সুমিত এবং আছে বিনীত। তাহলে আমাদের এখানে প্রথমে কি বলেছে? অমিত আর সুমিত মিলিয়ে 70% কাজ করছে। তাহলে অমিত এবং সুমিত 70% কাজ করছে। তাহলে বাকি কাজ কতটুকু থাকছে? 30%। সেটা কে করছে? বিনীত করছে। তাহলে বিনীত করছে 30%। এবার পরের লাইনে বলেছে সুমিত এবং বিনীত 50% কাজ করছে। তাহলে সুমিত আর বিনীত 50% কাজ করছে। তাহলে সুমিত আর বিনীত 50% কাজ করছে এবং বিনীত এখানে আমরা দেখেছি 30% কাজ করছে। তাহলে সুমিত কতটা করছে? 20% কাজ। তাহলে বাকি কাজ কতটুকু থাকছে? এরা দুজনে মিলে 50% কাজ করে ফেলছে। বাকি যে 50% কাজ থাকছে সেটা কে করছে? অমিত। তাহলে সবথেকে কাজ বেশি কে করছে? অমিত। আর যেহেতু অমিত সবথেকে বেশি কাজ করছে তাই অমিতই সবচেয়ে বেশি দক্ষ। আমাদের এখানে জানতে চেয়েছে তিনজনের মধ্যে সবচেয়ে কে বেশি দক্ষ, তাহলে অমিত হচ্ছে সবথেকে বেশি দক্ষ। পরের কোশ্চেন বলেছে, আবার এটা সরল দিয়েছে এবং এটার মান জানতে চেয়েছে। তাহলে 1495
ভাগ 23 যোগ 44 গুণ 9 বিয়োগ 21 ভাগ 3। তাহলে 1495-কে 23 দিয়ে ভাগ করলে 23 5 23 115 6 23 138, তাহলে 6 বার যাবে, 6 বার 138 থাকছে 11 হবে 115, তাহলে 5 23 115 65 হচ্ছে যোগ 44 গুণ 9, তাহলে 4 নং 36-এর 6 হাতে 3, 4 নং 36 আর 3-এ 39 396 বিয়োগ 3 7 21 7। তাহলে এখানে যোগ করে নিই প্রথমে, 6 আর 5-এ 11, 1 হাতে আমার 1, 9 আর 1-এ 10 আর 6-এ 16, 6 হাতে আমার 4, হাতে আমার 1, 3 আর 1-এ 4 বিয়োগ 7, তাহলে কত হচ্ছে 461 বিয়োগ 7 মানে 454, অপশন 2। পরের অঙ্ক বলেছে যদি m সমান 1500 এবং n সমান 2000 হয় তবে m n এর চেয়ে কত শতাংশ কম। আমাদের বলে দিয়েছে m 1500 এবং n 2000, n 2000। এবার জানতে চেয়েছে m n এর চেয়ে কত শতাংশ কম। তাহলে এই 2000 যদি 100% হয়, 100% হয়, তাহলে 1500 কত শতাংশ? 1500 তাহলে 4 ভাগে 3 ভাগ, 2000-এর 4 ভাগে 3 ভাগ হচ্ছে 1500, তাহলে এই 2000 যদি 100% হয় 1500 নিশ্চয়ই 75%, 75%। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 25%। এই 25%ই হচ্ছে উত্তর। তাহলে m n এর চেয়ে কত শতাংশ কম? 25% কম, অপশন 4। পরের অঙ্ক বলেছে একটি বস্তু 20% ছাড়ে বিক্রি করা হলে চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? আমি ধরলাম বস্তুটির চিহ্নিত মূল্য 100 টাকা, 100 টাকা এবং বিক্রয় মূল্য কত? বিক্রয় করছে কততে? 20% ছাড়ে, তাহলে ইস্টু 20% ছাড়ে মানে 80 টাকায় বিক্রি করছে। তাহলে এবার এটাকে 20 দিয়ে কাটি, 4 কুড়িং 80, 5 কুড়িং 100, তাহলে আমাদের কত হচ্ছে? 5:4। চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:4। পরের অঙ্ক বলেছে 10,000 টাকা বার্ষিক 20% হারে 3 বছরের জন্য ধার দেওয়া হলো, নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1 নম্বর বিবৃতি দিয়েছে এই টাকার সরল সুদ 6,000 টাকা এবং দ্বিতীয় বিবৃতি দিয়েছে এই টাকার চক্রবৃদ্ধি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি 7,200 টাকা। তাহলে চলো আগে আমরা অঙ্কটা আগে বের করে নিই। এর আগে একটা অঙ্ক করেছিলাম সরল সুদের, ওইভাবেই করব। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল দিয়েছে 10,000 টাকা, 10,000 টাকা, টাইম দিয়েছে 3 বছর, পিটি ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 20% বাই পিটিআর বাই 100। তাহলে এখানে কাটাকুটি করি, 0 0 কেটে যাবে, এই 0 আর এই 0 কেটে দিলাম। তাহলে এখানে থাকছে কি 1000 গুণ 3 গুণ 2, তাহলে 3 একে 3000 আর 2 এ 6000। তাহলে আমাদের এই টাকার সরল সুদ কত আসলো? 6,000 টাকা। তার মানে প্রথম বিবৃতি যেটা বলেছে সেটা ঠিক, তাহলে আমাদের প্রথম বিবৃতি ঠিক। এবং দ্বিতীয় বিবৃতি বলেছে এই টাকা চক্রবৃদ্ধি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি 7,200 টাকা, এই বিবৃতিটা ভুল। এটা ভুল কেন? যে কোনো টাকার প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো একই হয়, তাই এই দ্বিতীয় বিবৃতিটা ভুল। আমাদের শুধুমাত্র 1 নম্বর বিবৃতি ঠিক, অপশান 4। পরের অঙ্ক বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য 4600 টাকা, যদি ক্ষতির শতাংশ 12% হয় তবে বিক্রয় মূল্য কত? তাহলে আমি জিনিসটা 4600 টাকায় কিনেছি এবং 12% লোকসানে বিক্রি করেছি। তাহলে চলো 4600 টাকায় কিনেছি, 4600 12% লস করেছি মানে কত টাকায় বিক্রি করছি? 88/100। তাহলে এই দুটো শূন্য কেটে যাবে,
তাহলে কত থাকছে 46 গুণ 88, তাহলে 88 গুণ 46, তা 6 8 48-এর 8 হাতে 4, 6 8 48 আর 4 52, এবার 4 8 32-এর 2 হাতে আমার 3, 4 8 32 3 35, 8 2 আর 2 4, 5 5 10-এর 0 হাতে 1, 3 আর 1 4, তাহলে 4600 টাকায় বস্তুটা ক্রয় করে আমরা বিক্রি করছি কততে 4048 টাকা, অপশান 2, 12% লস করে 4048 টাকায় জিনিসটাকে বিক্রি করছি, তাহলে 4048। পরের অঙ্ক বলেছে একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 4:7, যদি 10 লিটার জল যোগ করা হয় তবে অনুপাত হয় 8:19, মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথমে অ্যাসিড কত ছিল 4x আর জল কত ছিল 7x, এরপরে কি করেছে 10 লিটার জল যোগ করেছে, তখন গিয়ে অনুপাত কত দাঁড়িয়েছে 8:19, তাহলে 8/19। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, 4 19 76 x সমান সমান 7 8 56 x প্লাস 80, তাহলে 76 x মাইনাস এটা এদিকে চলে আসবে মাইনাস 56 x সমান সমান 80, তাহলে 20x সমান 80, তাহলে x এর মান কত আসবে 80/20, কাটাকুটি করলে 4, তাহলে x এর মান কত আসলো 4 লিটার। তাহলে আমাদের প্রথমে অ্যাসিড কত ছিল 4x, x এর মান বেরিয়েছে 4 লিটার, তাহলে অ্যাসিড কতটা ছিল 4 গুণ 4 সমান 16 লিটার, অপশান 4, 16 লিটার মিশ্রণে অ্যাসিড ছিল। পরের অঙ্ক বলেছে 15 জন ছেলের গড় বয়স 24 বছর, 13 বছর বয়সী একটি ছেলে দল ছেড়ে চলে যায়, একজন নতুন ছেলে দলে যোগ দিলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে নতুন ছেলের বয়স কত জানতে চেয়েছে। তাহলে চলো প্রথমে দেখি 15 জন ছেলের গড় বয়স কত ছিল 24, তাহলে 15 জন ছেলের মোট বয়স কত হবে 24 গুণ 15, দেখি কত হয় 4 15 60-এর 0 হাতে 6, 15 দুগুণে 30 আর 6 36, 360 বছর, তাহলে প্রথমে 15 জনের মোট বয়স কত আসলো 360 বছর। এবার বলেছে এখান থেকে 13 বছর বয়সী একজন ছেলে চলে গেছে, তাহলে 13 এখান থেকে বিয়োগ করে দিতে হবে, 13 বিয়োগ করে দিলে কত থাকছে 3 কত হলে 10, 7 হলে হাতে 1, এখানে 1 ধরলাম 2, কত হলে 6, 4 হলে 3, তাহলে কত থাকছে 347 বছর বয়স হচ্ছে বাকি 14 জনের। এবার বলেছে একজন নতুন ছেলে দলে যোগ দিলে গড় বয়স 1 বছর বেড়ে যাচ্ছে, তাহলে আগে কতজন ছিল 15 জন, মাঝখানে একজন চলে গিয়ে 14 জন হয়েছে, আবার একজন চলে এসছে, এসে গড় বয়স 1 বছর বেড়ে যাচ্ছে, তাহলে আগে গড় বয়স কত ছিল 24 বছর, 1 বছর বেড়ে গেলে তাহলে কত হচ্ছে 25 বছর, তাহলে 15 জনের গড় বয়স যদি 25 হয় মোট বয়স কত 15 গুণ 25, তাহলে কত হয় 5 15 75-এর 5 হাতে 7, 15 25 থেকে 25 আর সাথে 5 15 75-এর সরি একটু ভুল হয়ে গেল, 5 25 125-এর 5 হাতে আমার 12, 25 থেকে 25 আর 12 37, তাহলে এখন 15 জনের মোট বয়স কত 375 বছর। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি নতুন যে ছেলেটা এসছে তার বয়স কত, তাহলে এই 375 সেখান থেকে আমরা এই 13 বছর বয়সী একজন চলে যাওয়ার পরে বয়সটা বাদ দিয়ে দেবো 347, এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হয় দেখি 7 কত হলে 15, 8 হলে হাতে আমার 1, এখানে 1 ধরলাম 5, কত হলে 7, 2 হলে হাতে কিছু নেই, তাহলে 28 বছর, তাহলে নতুন যে এসছে তার বয়স কত 28 বছর, অপশান 1। এই অঙ্কটা এভাবেও করা যায় আর শর্টকাটে আরেকভাবে করা যায়, দেখো এখানে বলেছে 15 বছর বয়সী 15 জন ছেলে ছিল তাদের গড় বয়স ছিল 24 বছর,
আর 13 বছর বয়সী একজন চলে যাওয়ার পর চলে গেছে এবং সেই জায়গায় আরেকজন আসাতে গড় বয়স 1 বছর বেড়ে গেছে, তাহলে 15 জনের গড় বয়স যদি 1 বছর বাড়ে, মোট বয়স কত বাড়বে? 15 বছর। আর যে চলে গেছিল তার বয়স কত? 13 বছর। এই 13কে আমরা যোগ করে দিলে 28, এটা হবে নতুন যে সদস্য এসছে তার বয়স। এটা হচ্ছে শর্টকাট। 13 কেন যোগ করলাম? যে 13 বছর বয়সী ছেলেটা চলে গেছিল তার জায়গায় নতুন যে ছেলেটা এসছে সে এই 13 বছর কভার করে তারপরে গড় 1 বাড়িয়েছে, তাই 15 জনের গড় 1 বাড়াতে 15 বছর মোট বেড়েছে। আর 13 বছর বয়সী যে চলে গেছিল তার বয়সও কভার হয়েছে, তাই এই দুটো যোগ করলে নতুন যে সদস্য এসছে তার বয়স বেরিয়ে যাবে। পরের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করুন যার ভূমি ওই উচ্চতার অর্ধেক এবং ক্ষেত্রফল 144 বর্গ সেমি। বলেছে ত্রিভুজের উচ্চতা বের করতে যার ভূমি উচ্চতার অর্ধেক। তাহলে একটা ত্রিভুজ আঁকি। বলেছে এর ভূমি উচ্চতার অর্ধেক, মানে ভূমি যদি x হয় তাহলে উচ্চতা হবে 2x। ঠিক আছে, এবার আমাদের এখানে নির্দিষ্ট করে বলে দেয়নি ত্রিভুজটা কি ত্রিভুজ। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা কমন সূত্র আমরা জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজ ইকুয়াল টু, এখানে কত দিয়েছে ক্ষেত্রফল? 144 বর্গ সেমি। তাহলে 144 বর্গ সেমি। এবার আমরা এখানে হাফ ইন্টু বেস কত ধরেছি? এক্স, এক্স গুণ হাইট কত ধরেছি? 2x সমান 144। তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, কি থাকছে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান হচ্ছে 144। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 12। এবার আমাদের কাছে বলেছে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে। ত্রিভুজের উচ্চতা, তাহলে ত্রিভুজের উচ্চতা কত ছিল? 2x। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে? 12। তাহলে 2 ইন্টু 12 সমান কত? 24 সেন্টিমিটার। অপশান 2। পরের অঙ্ক বলেছে 3t সমান 10u এবং 5u সমান 7v হলে তবে t/u/v সমান কত? তাহলে 3t সমান 10u, 10u। তাহলে এখান থেকে t/u সমান সমান কত আসছে? t/u সমান সমান কত আসছে? 10/3। তাহলে t/u সমান কত আসছে? 10/3। একইভাবে আমরা এইদিকেও বের করে নেব। বলেছে 5u সমান 7v। তাহলে u/v সমান হচ্ছে 7/5। তাহলে u/v সমান কত হবে? 7/5। এবার আমাদের কাছে জানতে চাইছে কি t/u/v সমান কত? তাহলে t/u/v সমান কত এটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে কি জানি? 10/3 আর হচ্ছে 7/5। এটাকে আমরা সবাই জানি, এটাকে নিয়মে করতে লাগবে গুণটা। এটাকে তাহলে বের করে নিই। তাহলে 7×10 70 3 7 21 3 5 15। তাহলে t/u/v সমান কত আসলো? 70/21/15। অপশান 2। পরের অঙ্ক বলেছে এক্স ও ওয়াই একত্রে একটি কাজ 20 দিনে শেষ করে, ওয়াই একা সেই কাজ 25 দিনে করছে, তাহলে এক্স একা সেই কাজটা কত দিনে করবে? এই অঙ্কটার একটা সূত্র আছে, এ বি বাই এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এ বি মানে এক্স আর ওয়াই একত্রে কয় দিনে করেছে? 20 দিনে। তাহলে 20 গুণ ওয়াই কত দিনে করেছে? 25 দিনে। 25
বাই 25 মাইনাস 20, 25 মাইনাস 20, তাহলে 20 গুণ 25 বাই 5, তো 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 20 100। তাহলে এক্স এর কত দিন লাগবে কাজটা একা করতে? 100 দিন, 4 নম্বর অপশন। পরের অঙ্ক বলেছে 33% ছাড় দেওয়ার পর একটি বস্তু 2546 টাকায় বিক্রি হয়, তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত জানতে চেয়েছে। 33% ছাড় দেওয়ার পরে 2546 টাকায় বিক্রি করেছে, মানে 2546 টাকায় জিনিসটা বিক্রি হয়েছে। এটা কত পার্সেন্ট? 33% ছাড় দিয়েছে মানে 67%-এ বিক্রি করেছে, তাহলে 100% কত হবে? তাহলে 2546 ইন্টু 100 বাই 67। এবার এই 2546কে 67 দিয়ে ভাগ করি, 2546 ভাগ 67, তাহলে 67কে 3 দিয়ে করি দেখি গুণ, 3 7 21-এর 1 হাতে 2, 3 6 18 আর 2 20, তাহলে কত থাকছে? 53। আর এখানে এই 6 নামবে হলো গিয়ে 536, তাহলে 7 8 56, 8 দিয়ে দেখি, 7 8 56, 6 হাতে আমার 5, 6 8 48 আর 5 53, তাহলে কত হলো? 67 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 38, 38, তাহলে চিহ্নিত মূল্য কত আসবে? 3800 টাকা। তাহলে 33% ছাড় দেওয়ার পরে জিনিসটা কত টাকায় বিক্রি হয়েছে? 3800 টাকা, অপশন 1। পরের অঙ্ক বলেছে আরেকটা সরল মান নির্ণয় করতে হবে। 2 গুণ 40 বিয়োগ 44 যোগ 2 বিয়োগ 96, তাহলে 40 দুগুণে 80 বিয়োগ 44 আর 2 46 বিয়োগ 96, তাহলে 80। দেখো এখানে আমরা এই ছোট সংখ্যাটার থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তাহলে ছোটোর থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কি হবে? এখানে মাইনাস আসবে, 80 মাইনাস, এখানে মাইনাস 96 থেকে 46 চলে গেলে 50, এখানে 50টা মাইনাস হলো কেন? ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 80 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 50, কত হবে? 130, 130 হবে উত্তর। অপশান মিস আছে, 4 নম্বর অপশান হবে 130 এবং এটাই উত্তর, এটাই উত্তর। আমাদের আজকের ক্লাসটা এই অবধি ছিল, পর দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।